রোগীর নাম আমার বউ। বৃদ্ধের সলাজ হাসি দেখে আমার চোখ কপালে উঠল। বউ তো বুঝলাম, নাম বলুন। আমার নাম কলিমুদ্দিন, রোগী আমার বউ। আরে চাচা, বুঝলাম তো আপনার নাম কলিমুদ্দিন, রোগী আপনার বউ। রোগীর নামটা তো বলুন। মনে মনে ভাবলাম কি আপদ। তখন বেলা 11:30। সরকারি হাসপাতালের বহির্বিভাগ। রোগী দেখছি। একজন বিশেষজ্ঞ স্যার ছুটিতে আছেন। হাসপাতালের অন্তর্বিভাগের রোগী দেখা শেষ করেই স্যারের সুনির্দিষ্ট চেয়ারে আমি এসে বসলাম। আমি নাদান মেডিকেল অফিসার, বাইরে আরো 102 রোগী লাইনে দাঁড়ানো। সামনে পিঠ পুজো করে বসে থাকা নোংরা মলিন শার্ট পরিহিত প্রায় অশীতিপর বৃদ্ধ তার গালের ঝুলে পড়া চামড়ায় একটু হাত বুলিয়ে ইতস্তত হয়ে হাসলেন। নাকের উপর মোটা কাঁচের চশমাটা ঠিক করলেন। ভাঙা কণ্ঠস্বর, বইয়ের নাম স্মরণ করতে পারতেছি না। বিয়ে হয়েছে ধরেন গিয়ে ওই 60 বছরের মতো। হ্যাঁ ছিল এতিম। হ্যাঁ বয়স ছিল 9, আমার 17। আমি তখন থেকে ডাকি বউ, আর বাকিরা সব ডাকতো কলিমুদ্দিনের বউ। আমার সাপোল্লাটা ডাকতো আম্মা। হ্যাঁ গো নাতিরা ডাকে দাদি। হ্যাঁ নাম হ্যাঁ নিজেরও স্মরণে নাই। আমাদের রোমান্টিক বুড়ো দেখি ঢোক গিললাম একটা। কি মুশকিল, প্রেসক্রিপশনে রোগীর নাম তো আর কলিমুদ্দিনের বউ, অমুকের আম্মা, তমুকের দাদি লেখা যায় না। আমি তাই ভাঙা চোরা হস্তাক্ষরে গট গট করে লিখলাম রোগীর নাম মিসেস কলিমুদ্দিন। বয়স কত দেব চাচা? এর বয়স আর কত হইব, আমার তো এখনো 18 বছর মনে হয়। সাজলে পরে মনে হয় সিনেমা আর্টিস্ট। এবার আমি হেসে ফেললাম। ঘোলাটে চশমার আড়াল হতে বৃদ্ধ যেভাবে প্রেমময় দৃষ্টিতে স্ত্রীর মুখপানে চেয়ে কথাটি বললেন না, না হেসে পারা গেল না। বৃদ্ধাকে দেখলাম স্বামীর চোখে চোখ রেখে ইশারা করছেন। মৃদু শাসন বোধহয়, মুখে হাসি। সামনের শাড়ির একটা দাঁত বোধহয় কোথাও ঘুরতে গেছে। পান খেয়ে লাল টুকটুকে ঠোঁট। কি সমস্যা আপনার চাচি? চাচি উত্তর দেওয়ার আগেই চাচার তড়িৎ গতিতে জবাব, রাইতে নাক ডাকে, আমি ঘুম যাতে পারি না। এবার চাচির বাজখাই গলা শোনা গেল, মিশা কথা বলবেন না ব্যবসার বাপ, আমি নাক ডাকি না। আপনি কানে বেশি শোনেন, কতবার বললাম আপনার কান দেখাতে। চাচা মিনমিন করে বললেন, আল্লাহর কিরা কিরা কাটি, মিশা কথা বলবেন না। আমি নাক ডাকি না, নাক ডাকলেই আমার কেন ঘুম ভাঙে না। প্রমাদ গুনলাম। বৃদ্ধ দম্পতির ঝগড়া দেখে বাইরে রোগীর শোরগোল বাড়ছে। এরই মাঝে আমার মুঠোফোনে একটা বার্তা এসেছে। মুঠোফোন হাতে নিলাম, মেসেজ না পড়েই রেখে দিলাম। তারপর প্রেসক্রিপশনে রেফার টু ইএনটি লেখার আগে শেষবারের মতো প্রশ্ন করলাম, আর কোনো সমস্যা আছে চাচি? আপনি একটু বাইরে যান। যান না বাইরে। চাচা মুখ বেজার করে বাইরে বেরিয়ে গেলেন। আমি মনোযোগ দিয়ে চাচির বাদ বাকি সমস্যা শুনলাম। শোনা শেষে বললাম, আপনার তো গাইনির ডাক্তার দেখাতে হবে। চাচাকে নিয়ে 210 নম্বর রুমে চলে যান। বৃদ্ধা খুশি মনে প্রেসক্রিপশন হাতে নিয়ে বেরিয়ে গেলেন। আমি হাঁক ছাড়লাম পরবর্তী রোগী পাঠানোর জন্য। আরও ঘণ্টাখানেক বসে বসে হাতের ব্যায়াম, ওই প্রেসক্রিপশন লেখা। লিখতে লিখতে ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই। খিদেটা চাগিয়ে উঠেছে। রোগী দেখা ইস্তফা দিয়ে ক্যান্টিনে যাচ্ছি হালকা কিছু খেয়ে নিতে। হাসপাতালের সামনে একটা গোল চত্বর আছে। অ্যাপ্রনটা ব্যাগে ঢুকিয়ে হাঁটতে হাঁটতে চত্বরের কাছাকাছি এসে দেখি সেই বৃদ্ধা মহিলা বসে আছেন, হাপুস নয়নে কাঁদছেন। আমি কৌতূহলবশত কাছে গেলাম। কি হয়েছে চাচি? আপনার চাচারে খুঁজে পাচ্ছি না। সে কি, সাথে আর কেউ আসেনি? ছেলেপুলেরা তো আমাদের লাগে থাকে না, খোঁজও নেয় না। মোবাইল আছে সাথে? আমার আবার মোবাইল। তাহলে তো সমস্যা। আমি সমবেদনা জানালাম, বসে থাকুন, চাচা হয়তো আশেপাশে বাথরুমে গেছে, চলে আসবে। আমার সান্ত্বনাসূচক বাক্যেও বৃদ্ধার কান্না থামল না। ও আব্বাসের বাপ, আপনি কই? বলতে বলতে বোরখার খুঁটে বারবার চোখ মুছতে লাগলেন।
বৃদ্ধার বিলাপকে পেছনে রেখে অস্বস্তি নিয়ে পা বাড়ালাম। ক্যান্টিনে ঢুকে একটা সিঙ্গাড়া আর এক কাপ চা। চিনিটা এত বেশি হয়ে গেছে, চা শেষ করতে সময় লাগলো। বিল দিতে যেয়ে খেয়াল হলো পার্সখানা বহির্বিভাগের চেম্বারে ফেলে এসেছি। ক্যান্টিনের ম্যানেজারকে ডেকে বললাম বিষয়টা। চিরাচরিত হাসিটা হেসে ম্যানেজার কাশিম মিয়া বললেন, কোনো সমস্যা নাই, আপনি যাওয়ার সময় টাকা দিয়ে গেলেই হবে। ক্যান্টিন থেকে বের হয়ে গুটি গুটি পায়ে হেঁটে ফের হাসপাতালে ঢুকবো, দেখি সেই গোল চত্বরে বৃদ্ধার পাশে এখন বৃদ্ধ বসে আছেন, এক হাতে দুটো সবুজ রঙের সস্তা আইসক্রিম। আর একটু সামনে যেয়ে দেখি বৃদ্ধা তখনও কাঁদছেন, আর কলিমুদ্দিন সাহেব অন্য হাতে বউয়ের ভেজা গাল মুছিয়ে দিচ্ছেন। দ্বীপ্রহরের কড়া রোদ তখন মাথার উপর। ঈশান কোণে এক টুকরো মেঘ জমেছে, যদিও রোদের তীব্রতা তাতে কমেনি। পশ্চিম দিকের মর্গের পাশে থাকা আকাশমণি গাছটা থেকে একটা বেনে বউ পাখি ডাকলো কি ডাকলো না, আমি মুগ্ধ চোখে বৃদ্ধ দম্পতিকে দেখতে থাকি। কাছে গিয়ে বললাম, কি চাচা, কোথায় হারিয়ে গিয়েছিলেন? একটু পলায়েছিলাম, দেখতে আসছিলাম আমারে না পাইলে আপনার শাশি কি করে, কেমন কাঁদতেছিল, কথা কইবার না আমার লাগে। বৃদ্ধার কণ্ঠ শুনে বোঝা গেল বাড়ি গেলে চাচার আজকে দফা রফা হয়ে যাবে। আইসক্রিম খাওয়াবো, হো বউ আইসক্রিম খাও। খেয়ে বলবে এনারা নববিবাহিত দম্পতি নয়, ছেলে মানুষের মতো ঝগড়া করছেন, মান অভিমান করছেন। তুমি আমার তখন বাইর করে দিলা কেন? শরমের কথা আপনার সামনে কওয়া যায়? আচ্ছা আইসক্রিম খাও। আমি হাসলাম। জীবন সায়ান্নে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুজন মানুষ, একটা জীবন একসাথে হাতে হাত রেখে কাটিয়ে দেওয়া দুজন মানুষ, সবুজ রঙের সস্তা আইসক্রিম খেতে খেতে ফোকলা মুখে হাসছেন। বার্ধক্যে জরাজীর্ণ একের হাতের উপর অন্যের হাত রাখা, দুর্বল হাতে সেই হাতখানা শক্ত করে ধরে রাখা। মৃত্যু ছাড়া সে বাঁধন ছিন্ন করবে সাধ্যি আছে কার? দৃশ্যটা ফেলে অন্যমনস্ক হয়ে হাঁটতে থাকি। অন্যমনস্ক হয়েই ব্যাগ থেকে মুঠোফোন বের করে এলাম। সকাল 11:30টায় বার্তা পাঠিয়েছে আমার বর। ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি। ফোনের ইনবক্সে অন্তত 100খানেক বার্তা এসেছিল এর আগে, যার সারাংশ ছিল, আরেকবার ভেবে দেখবে প্লিজ, যদি ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে পারো আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে ভালো রাখার। থমকে গেলাম খানিক। আকাশের রং বদলালো কি ভীষণ দ্রুত, ছায়াময় হয়ে উঠেছে আমার চারপাশ। এখন একটু হাহাকার নিয়ে হাত বাড়ালেই প্রকৃতি সে হাত ভরিয়ে দেবে বিরামহীন বর্ষণে। এক সময়কার প্রিয় নাম্বারটায় ফোন করলাম আমি। গলা কাঁপছে, রিং বাজতেই ওপাশ থেকে আশাদ ফোন ধরবে। ওকে আজ বলতেই হবে, অনেক দিন একসাথে আইসক্রিম খাইনি, খাবে গো। বিয়েটা না ভেঙে দিয়ে আরও একবার বিয়ে করবে আমাকে। কেউ কাউকে ভালোবাসলে এই সামান্য জীবনকে এত অসামান্য মনে হয় কেন, কে জানে। দু চোখ ভরে জল আসে আমার। বেনে বউ পাখিটি আনন্দে শীষ দিতে দিতে জামরুল গাছের ডাল থেকে দিগন্ত রেখায় উড়ে যায়।